তাহলে আমরা বিয়ারিং শুরু করতেছি। তাহলে বিয়ারিং এ আমাদেরকে প্রথম যে নলেজ, আমরা কিছু নলেজ নিয়ে আগে ফার্স্টে আমাদের নলেজের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা ডিরেকশন চিনি কিনা। ডিরেকশন চিনি কিনা বলতে আমরা কি বুঝি, যে আমাদের চারটা ডিরেকশন আছে, একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে ওয়েস্ট। প্রথম জিনিসই হচ্ছে এটা যে আমরা এই ডিরেকশন গুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যখনই বিয়ারিং নিয়ে কোনো কাজ করব, বিয়ারিং বলতে আমরা বুঝবো যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে আমরা যদি নর্থ যে লাইনটা, সেই লাইন থেকে আমরা অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু করব। সেই জায়গা থেকে আমরা সব সময় অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু করব। এই বিয়ারিংটা কেন আসছে সেটা নিয়ে আমরা আগে একটু কথা বলি। আমাকে যদি বলা হয় যে একটা পয়েন্ট এ, সেখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল যাও, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল যাব, এই কথাটা বললে আমরা কিন্তু বুঝতেছি না যে আমি এখন কার রেফারেন্সে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল যাব। আমি যদি এভাবে একটা লাইন চিন্তা করি, তাহলে আমি এদিক থেকে শুরু করলে একটা 30 ডিগ্রি পাওয়া সম্ভব, আবার এদিক থেকে স্টার্ট করলে আরেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া সম্ভব, এদিক থেকে শুরু করলে আরেকটা 30 ডিগ্রি পাওয়া সম্ভব, এদিক থেকে শুরু করলে আরেকটা 30 ডিগ্রি পাওয়া সম্ভব। সো আমাকে যদি স্পেসিফিকলি না বলে দেয় যে আমি 30 ডিগ্রিটা আমি কিসের বেসিসে নিব, কিসের বেসিসে হতে পারে, একটা হতে পারে যে এক্স এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো পজিটিভ সাইডে। এখন পজিটিভ সাইডে বললেও কিন্তু আমাদের কি হয়, দুইটা অপশন চলে আসে। এক্স এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বললেও দুইটা অপশন চলে আসে, একটা আছে এক্স এক্সিস এর উপরে, একটা চলে আসে এক্স এক্সিস এর নিচে। সো এই কনফিউশন গুলা দূর করার জন্য হয় আমাকে খুব স্পেসিফিকলি বলে দিতে হবে যে এক্স এক্সিস এর উপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো বা এক্স এক্সিস এর নিচে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো, অথবা আমাকে বিয়ারিং এর হেল্প নিয়ে অ্যাঙ্গেলটা বলতে হবে। সো বিয়ারিং যখন কথা বলা হয় তখন আমরা জানি যে যে কোনো পয়েন্ট থেকে আমরা কি করব, সেই পয়েন্টের নর্থে আমরা একটা লাইন টানবো এবং সেখান থেকে আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করা শুরু করব। এই জন্য বিয়ারিং এর হেল্পটা নেওয়া হয়, যে এক কথা বললেই আমরা সব বুঝে যাই, আমাদেরকে কোনো এক্স এক্সিস ওয়াই এক্সিস এই ধরনের কোনো রেফারেন্স দেওয়া লাগে না। এখান থেকে বিয়ারিংটা আসছে। নেক্সট যে বিষয়, যে বিয়ারিং আমরা কি যখনই দিয়ে আমরা প্রোট্রাক্টর দিয়ে বিভিন্ন যে ডিরেকশনে দিয়ে আমাদের দেখব। কেমব্রিজে যেটা হয়, আমাদের কেমব্রিজে অবশ্যই যেটা করতে হয়, আমাদেরকে অ্যাকুরেটলি আঁকতে হয়। আমাদেরকে যদি বলা হয় যে একটা 30 ডিগ্রি বিয়ারিং আঁকো, তাহলে আমরা অবশ্যই যে কোনো একটা পয়েন্ট থেকে একটা নর্থ লাইন আঁকবো, একটা পারপেন্ডিকুলার লাইন আঁকবো, দেন নর্থ থেকে আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলই বলুক না কেন, আমরা প্রোটেক্টর বসিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করব। প্রোটেক্টর বসিয়ে কিভাবে কাজ করতে হয়, আমরা একদম সেন্টার, প্রোটেক্টর দেখতে আমরা অনেকে ভুলে গেছি হয়তো, প্রোটেক্টর দেখতে হচ্ছে এরকম। সো এই প্রোটেক্টরটা আমরা একদম সেন্টারটা আমরা এখানে বসাচ্ছি, বসিয়ে আমরা এই নর্থ থেকে অ্যাঙ্গেলটা হিসাব করতেছি। হিসাব করে আমাকে যদি বলে 60 ডিগ্রি আঁকো, তাহলে আমরা এই হিসাব করে দেখলাম যে এতটুকু 60 ডিগ্রি হয়, দেন আমরা একটা লাইন টেনে দিলাম। তাহলে এই হচ্ছে 60 ডিগ্রি বিয়ারিং। আচ্ছা, এটা গেল একটা কথা। তার মানে কি, আস্তে আস্তে 60 ডিগ্রি থেকে যদি আমি আরো নিচে আসি, আমি একসময় 90 কে ক্রস করব। তাহলে আমাকে যদি বলা হয় যে 90 ডিগ্রি বিয়ারিং বলা যে কথা, আমি ডিউ ইস্টে মুভ করছি বলা একই কথা। দি পার্টিকেল ইজ মুভিং ডিউ ইস্ট, এই কথা বলা যে কথা, 90 ডিগ্রি বিয়ারিং বলা একই কথা। নেক্সট যদি আমি আরো অ্যাঙ্গেলটাকে বড় করি, আস্তে আস্তে সে সাউথের দিকে যাচ্ছে, তার মানে যে ঘরে সে মুভ করলো এখন 90 থেকে 180 এর ভিতরের ঘরে মুভ করলো। তাহলে আমাকে যদি বলে যে একটা 150 ডিগ্রি বিয়ারিং আঁকো, তাহলে আমরা এই ঘরেই একটা বিয়ারিং আঁকবো। এভাবে একসময় ক্রস করতে করতে 180 তে চলে আসলো। তারপর যে আরো বড় হয় সেটা, তাহলে 180 ক্রস করে সে একসময় 270 তে চলে যাবে, এন্ড দেন একসময় মুভ করতে করতে একসময় 360 তে চলে আসতেছে। তাহলে বিয়ারিংটা সবসময় আমরা এইভাবে হিসাব করি। নেক্সট আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আমাকে যখনই কোনো বিয়ারিং এর অ্যাঙ্গেল তারা বলবে বা আমরা বের করব, আমরা অবশ্যই 3টা ডিজিট ইউজ করব এখানে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে যদি বলা হয়, আমাকে একটা শেপ আঁকা থাকলো, আমাকে বলা হয় এখানে 60 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি, আমাকে যদি এখন বলা হয় যে এ থেকে বি এর বিয়ারিং কত, তাহলে আমরা অবশ্যই আনসারটা দিব 0, 60 ডিগ্রি। এটা অবশ্যই 3 ডিজিট দিয়ে লিখতে হবে।
আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা এর আগে কি বিষয় বলছেন আছে। যে ওই যে চারটা 360 ডিগ্রি হয় প্লাস করলে? কোনটা? ফার্স্ট যেটা বললেন, সার্কেল করলেন যে হ্যাঁ ব্লু হ্যাঁ হ্যাঁ, চারটা কোয়াড্রেন্ট মিলে 360 হয়। টোটাল জিরো এখানে অ্যাঙ্গেল সিক্সটি হচ্ছে ডিগ্রিটা 360। কখন লিখবো? ওকে স্যার। 060 ডিগ্রি হচ্ছে আমরা তখনই লিখবো যখন আমাকে কোনো বিয়ারিং এর আনসার জিজ্ঞেস করবে যে এখানে কত ডিগ্রি বিয়ারিং কাজ করতেছে। তুমি আনসারে সবসময় 3 ডিজিট দিয়ে লিখবা। মানে সামনে যদি আমরা তো নরমালি জানি এটা 60 ডিগ্রি, বাট যখন বিয়ারিং বলবে তুমি অবশ্যই 060 ডিগ্রি লিখবা, অবশ্যই 3টা ডিজিট ইউজ করবা। আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টাতে কনফিউজড হয়ে যাই, যে আমি যদি সাপোজ এখানে দুইটা পয়েন্ট দেই, এই একটা পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট, আমাকে যদি বলা হয় যে বিয়ারিং অফ এ ফ্রম বি, তার মানে কি আমরা বুঝবো এটা এবং এই অ্যাঙ্গেলটাকে মিন করতেছে? আমরা ল্যাঙ্গুয়েজে অনেক সময় কনফিউজড হয়ে যাই, তো আমরা একটু ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করতেছি। তাহলে কি করতে হবে? আমার সবসময় দেখতে হবে যে ফ্রম কথাটা কার সাথে আছে, সেখান থেকে সবসময়, সেখান থেকে সবসময় হিসাব করতে হবে। আচ্ছা, এটা আমি বলতেছি যে আমরা যখনই বিয়ারিং এর কোনো কথা দেখতে পাবো, আমরা সবসময় খুঁজবো যে ফ্রম কথাটা কার সাথে আছে, সেখান থেকে আমরা বিয়ারিংটা আঁকতেছি। তাহলে ফ্রম ছিল এখানে বি, তাহলে বি থেকে আমরা সবসময় বিয়ারিংটা আঁকবো এবং এ এর দিকে আমরা যাচ্ছি। তাহলে বিয়ারিং অফ এ ফ্রম বি বলতে আমরা বুঝতেছি যে বি এর সাথে সবসময় আমরা অ্যাঙ্গেলটা আঁকবো। সবসময় আমরা খুঁজবো যে ফ্রম কথাটা কোথায় আছে, সেখান থেকে আমরা কিন্তু বিয়ারিংটা আঁকতেছি। সো আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে কোথায় এ আর কোথায় বি। স্যার আমিও তো কনফিউজ হয়ে গেলাম স্যার, একই লাইনে এ বি আগে পিছে বুঝি না স্যার। আমি আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। যেমন আমাকে বলা হলো যে একটা প্লেন is moving 30 kilometer on a bearing of 60 degree and then a further 120 further 20 kilometer on a bearing of 120 ডিগ্রি। তাহলে দুইটা ইনফরমেশন আমাকে দিল। এক নাম্বার ইনফরমেশন হচ্ছে প্লেনটা মুভ করতেছে 30 কিলোমিটার অন এ বিয়ারিং অফ 60 ডিগ্রি এন্ড দেন এ ফার্দার 20 কিলোমিটার অন এ বিয়ারিং অফ 120 ডিগ্রি। এখানে একদম নরমালি কথাবার্তা বলা। তাহলে আমরা কি করতেছি এখানে? প্রথমে আমরা একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে আমরা এটা ধরতেছি এটা প্লেন এখান থেকে স্টার্ট করছে। প্রথমে আমাকে বলতেছে 60 ডিগ্রি বিয়ারিং আঁকো। তাহলে আমরা এই পয়েন্ট থেকে নর্থ থেকে আমরা হিসাব করে দেখলাম যে এখানে 60 হয়, আমরা এখানে প্রথমে 60 ডিগ্রি দিলাম। যেখানে পৌঁছালো সেখান থেকে আমাকে বলা হচ্ছে যে আরো ফার্দার 20 কিলোমিটার সে যাবে অন এ বিয়ারিং অফ 120 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এখন আবার একটা 120 ডিগ্রি রাখতে চাই, তাহলে আমরা আবার কি করব? একটা নর্থ লাইন নিলাম। এখন আমরা জানি 120 ডিগ্রি হওয়ার জন্য 90 ক্রস করে আমাকে চলে আসতে হবে কিছুটা। তাহলে এই অ্যাঙ্গেলটাই হবে আমার 120 ডিগ্রি বিয়ারিং। তাহলে এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমি এ, এটার নাম দিলাম আমি হচ্ছে বি, এটার নাম দিলাম আমি হচ্ছে সি। আমরা ডায়াগ্রামটা এভাবে আঁকবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাকে নেক্সট যে জিনিসটা তারা বলবে, স্যার ওই যে ফ্রম পার্টটা একটু বুঝান। হ্যাঁ, ফ্রম পার্টটা আমরা আসতেছি। এই যে এখনই ফ্রম পার্টটা আমি আগে পয়েন্টগুলোকে মেনশন করতেছি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, প্রথম কিলোমিটারটা ছিল হচ্ছে 6 কত কিলোমিটার? প্রথমটা ছিল সাপোজ ধরো 30 কিলোমিটার, আর তারপরেরটা কত ছিল? 20 কিলোমিটার। আমরা যখন কোনো ডায়াগ্রাম আঁকবো আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে 30 এর ভ্যালুটা একটু বড় হবে, 30 এর যে লাইনটা একটু বড় হবে, 20 এর যে লাইনটা একটু ছোট হবে। আমারটা কিন্তু মোটামুটি ইকুয়াল হয়ে গেছে, ইকুয়াল হইলে হবে না। এবং আমাকে যখন আঁকতে দিবে আমাকে কিন্তু একুরেটলি আঁকতে দিবে। সো একুরেটলি কিভাবে আঁকবো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আমি আপাতত রাফলি আঁকতেছি।
তাহলে আমরা এই এবিসি বসালাম। এখন একটা জিনিস খেয়াল করো যে এই ফ্রম এর যে বিষয়টা, আমি বলতেছি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি পয়েন্ট। এখন আমাকে যখন বলা হচ্ছে এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা আসলে কি বিয়ারিং? এই 60 ডিগ্রিটা হচ্ছে বিয়ারিং অফ বি, এটা হচ্ছে বি এর বিয়ারিং ফ্রম এ, এ থেকে। কারণ এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে কোথা থেকে? এ এর সাথে তৈরি হয়েছে। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ফ্রম এ থেকে আসতেছে। আমরা কথা বুঝতে পারছি? স্যার এ আর বি কি এগুলো আলাদা আলাদা লাইনের নাম? না, পয়েন্টের নাম। এই যে পয়েন্টগুলা, পয়েন্টের নাম। এই পয়েন্টগুলা হচ্ছে এবিসি। আমাকে যখন 60 ডিগ্রি তারা বলছে, 60 ডিগ্রি বলতে আমরা বুঝতেছি যে বিয়ারিং অফ বি, বিয়ারিংটা হচ্ছে বি এর, কিন্তু ফ্রম এ, তার মানে এ এর সাথে অ্যাঙ্গেলটা আমরা আঁকতেছি। দেখো ফ্রম এর বিষয়টা আমরা বুঝতে পারতেছি কিনা। স্যার এর লাইনটা যে সোজাসুজি হবে এটা বুঝছেন কিভাবে? মানে কোনটা ওইখান কোনটা থেকে ফ্রম হবে কোনটা? বিয়ারিং বি ফ্রম এ না, ওই যে হ্যাঁ হ্যাঁ, এর আগে যে একটা স্ট্রেট লাইন আছে ওইখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে এটা বুঝলেন কিভাবে? বিয়ারিং যখনই বলা হয় আমরা সবসময় কোথা থেকে আঁকি বিয়ারিংটা? এ পয়েন্টের ও হ্যাঁ নর্থ স্যার, থেকে না? নর্থের থেকে। আমরা সেটাই আঁকছি, আমরা ওকে সেটাই স্যার, আঁকছি। বুঝছি। সো আমরা এই জন্য ক্লিয়ার থাকবো যে আমরা ফ্রম ওয়ার্ডটা কার সাথে দেখব, সেই পয়েন্টের সাথেই আমরা বিয়ারিং এর অ্যাঙ্গেলটা আঁকবো। আর যেখানে যাচ্ছে সেটা হচ্ছে বি তে। আচ্ছা, এখানে আমাদের নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা শেষ করি নাই, আমরা একটু রেখে আসতেছি। যে আমাকে যদি বলে দেয় যে বিয়ারিং অফ এ ফ্রম বি হচ্ছে 60 ডিগ্রি, আমার কিন্তু এক মার্কের একটা কমন কোয়েশ্চেন তারা আস্ক করবে, এখন বিয়ারিং অফ বি বের করো ফ্রম এ থেকে। এটা কিন্তু তাদের 120 একটা sir. কমন কোয়েশ্চেন, একদম কমন একটা কোয়েশ্চেন। এক মার্কের কোয়েশ্চেন পেপারে 100টা কোয়েশ্চেন পাবা এই কোয়েশ্চেনটা। সো আমাকে শুরুতে একটা ইনফরমেশন দিল, এন্ড দিয়ে তারপরেই কি করলো, উল্টাই দিল জিনিসটাকে। আগে ছিল বিয়ারিং অফ এ ফ্রম বি, এখন বলতেছে বিয়ারিং অফ বি বের করো ফ্রম এ থেকে। তাহলে এটার জন্য আমরা একটা শর্টকাট মাথায় রাখবো, সেটা হচ্ছে যেই ভ্যালুটা গিভেন থাকবে, যেই অ্যাঙ্গেলটা আমাকে গিভেন দিয়ে দিচ্ছে তারা, সেটা দেখবো যে আমরা কম্পেয়ার করব 180 এর সাথে, যে 180 থেকে এই ভ্যালুটা ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা এই ভ্যালুটার সাথে 180 অ্যাড করে দিব, তাহলে আনসারটা হবে কত? 240 ডিগ্রি। যেহেতু এখানে ছোট ছিল এই জন্য আমরা 180 অ্যাড করে দিলাম, তাহলে এই 240 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হচ্ছে এটার আনসার। স্যার হঠাৎ করে একটু ভয়েসটা বন্ধ হয়ে গেছিল ইন্টারনেটের সমস্যার কারণে। আচ্ছা, আমি আবার বলতেছি হ্যাঁ যে স্যার। আমাদেরকে কোয়েশ্চেনটা করা হবে যে প্রথমে একটা গিভেন ইনফরমেশন দেওয়া থাকবে, আর কোয়েশ্চেনটা আস্ক করা হবে তার উল্টাটা। কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা ধরতে পারতেছি? প্রথমে বলা হয়েছে এ ফ্রম বি, এখন উল্টা হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করতেছে বি ফ্রম এ বের করো, উল্টাটা জিজ্ঞেস করতেছে। তাহলে এই ধরনের কেসে তাহলে আমরা কি করতেছি, যেই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া থাকবে শুরুতে কোয়েশ্চেনের মধ্যে, সেই অ্যাঙ্গেলটা যদি 180 থেকে ছোট হয় তাহলে তার সাথে আমরা 180 ডিগ্রি অ্যাড করে দিব। আর যদি 180 থেকে বড় হয়, সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি না হয়ে 260 ডিগ্রি হইতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, 180 থেকে মাইনাস করে দিতাম। তাহলে আনসারটা হইতো 260 মাইনাস 180 ইকুয়ালস টু 80 ডিগ্রি। এটা একদমই এক মার্কের কোয়েশ্চেন এবং খুবই শর্টকাটে আমরা এটা শেষ করে ফেলি। এই জিনিসটা অবশ্যই আমরা মাথায় রাখবো। আচ্ছা স্যার যেগুলা বেশি মার্ক ওইগুলা না, স্যার আর মার্কের দিকে তো আসতেছি। একটুখানি বুঝাইতে পারবেন? আমার মাথায় এখনো ঢুকে নাই। আরেকটুখানি লাবিবা, আমাদেরকে স্যার কোয়েশ্চেন করা হবে যে ধরো বি থেকে সি এর বিয়ারিং হচ্ছে 100 ডিগ্রি, আমাকে এখন বলবে যে সি থেকে বি এরটা বের করো, উল্টাটা বের করো। তুমি কোয়েশ্চেন বুঝছো? হ্যাঁ স্যার। এখন আমরা যেটা করব আনসারটা বের করার জন্য, যেই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? 100 ডিগ্রি দেওয়া আছে। আমরা 100 এর সাথে আমরা কম্পেয়ার করব 180 এর সাথে। 180 থেকে ছোট না বড় অ্যাঙ্গেলটা? ছোট। ছোট। ছোট হইলে তুমি যেটা করবা এটার সাথে 180 অ্যাড করে দিবা।
তাহলে 280 হচ্ছে এই কোশ্চেনের আনসার। আর যদি এই অ্যাঙ্গেলটা বড় হইতো, সাপোজ ধর কত হইতো, 200 হইতো, তাহলে কি 180 থেকে বড় হইলো না? 100 হইতো। যতই হোক আমরা জাস্ট দেখবো 180 থেকে বড় না ছোট। বড় হইলে 180 মাইনাস, ছোট হইলে তার সাথে 180 প্লাস। এই হচ্ছে রুলস, বুঝছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আমার সমস্যাটা হইলো এই যে এরকম হ্যাঁ। শর্টকাট গুলো স্যার পারি, এই যে প্লাস 180 হ্যাঁ। মাইনাস 180, কিন্তু হ্যাঁ। এই যে ডায়াগ্রাম দিয়ে কিছু করতে দিলে ওগুলা মানে আমার বাজে অবস্থা হয়ে যায়। হ্যাঁ স্যার, মানে আমরা আসতেছি, পরেরটা আমরা আঁকতে বলে মানে আর স্যার কি। জিরো আমরা পাই কিন্তু ওগুলাতে। একটা খুবই বাজে বললে অবস্থা। আরেকটা করতে বলে আর কি। আমরা স্যার। আমরা এই যে একটু পরেই তো আমরা কোশ্চেন সলভ করব, সেখানে আমরা দেখবো যে কত হার্ড দিতে পারে, সমস্যা নাই। সো আমাদের এই বিয়ারিংটা কেন আসছে, এই বিয়ারিং এর কোশ্চেনটা কিন্তু আসছে যে বিয়ারিং টপিকটা আমরা যখন করব তার আগে তুমি স্বীকার করে নিচ্ছ যে তুমি ট্রিগোনোমেট্রির পিথাগোরাস চিনো, তুমি ট্রিগোনোমেট্রির সোকাতুয়া ইউজ করতে পারো, তুমি ট্রিগোনোমেট্রির সাইন রুল ইউজ করতে পারো, কোসাইন রুল ইউজ করতে পারো। এই জিনিসগুলো তুমি জানো, তুমি প্রথমে এটা স্বীকার করে নিচ্ছ যখন বিয়ারিং করতেছো। বিয়ারিংটা কেন আসছে? বিয়ারিংটা আসছে যে তোমাকে তারা ডিরেক্টলি কোনো ডায়াগ্রাম দিয়ে দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে কোশ্চেনটা ওয়ার্ড ফরম্যাটে তারা দিবে, তুমি বিয়ারিং ইউজ করে তুমি একটা ডায়াগ্রাম ফার্স্টে ক্রিয়েট করবা, দেন তুমি কি করবা, দেন তুমি এই জিনিসটার উপরে সাইন রুল, কোসাইন রুল, পিথাগোরাস এই সবকিছু অ্যাপ্লাই করে বিভিন্ন ভ্যালু বের করবা। বিয়ারিং এর মেইন কাজ হচ্ছে এটা। হ্যাঁ, ফর্মুলাগুলো একবার ডিসকাস করে নিয়েন যেগুলো হ্যাঁ, আছে। আমরা এই যে বিয়ারিং করতে গেলে আমাদের টুকটাক ডিসকাস করতে হবে, আমরা করতে করতে শিখবো, ঠিক আছে? আমরা যেহেতু রিভিশন দিচ্ছি, আমরা আস্তে আস্তে টুকটাক করতে করতে শিখবো। ওকে স্যার। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, আমরা একটা কোশ্চেনে ছিলাম, একটা প্লেনে ছিলাম। প্লেনের কাহিনীটা ছিল এরকম। আচ্ছা, যখনই আমাকে এরকম দুইটা বিয়ারিং এবং দুইটা সাইড নিয়ে, দুইটা লেন্থ নিয়ে ইনফরমেশন দিবে, আমাদের প্রথম কাজ হবে যে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করা। এন্ড আমরা যদি এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে আমরা এখানে দুইটা সাইডের ভ্যালু জানি, একটা 30 একটা 20, বাট কোনো অ্যাঙ্গেল আমরা জানি না এই ট্রায়াঙ্গেলটার। তো আমাদের কাজ থাকবে যে আমরা এখান থেকে অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করব। সেটা কিভাবে? সেটা এইভাবে যে আমরা এখানে অল্টারনেট অ্যাঙ্গেল ঠিকভাবে ইউজ করতে পারি কিনা এটাই আমরা দেখব। যে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কত লিখতে পারবো? 60 ডিগ্রি লিখতে পারবো। কেন? কারণ একটা স্ট্রেইট লাইনে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 180 ডিগ্রি। তাহলে এই দুইটা 60 কে যদি আমরা অ্যাড করে দিই এখন, তাহলে কত হয়ে যায়? 120 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমি মাঝখানে একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। 120। সো আমাকে কিন্তু শেপ তারা বলে দিবে না, আমাকে শেপ নিজে বের করে নিয়ে আসতে হবে একটা ট্রায়াঙ্গেল শেপে। তারপরে আমাকে এখানে বিভিন্ন ফর্মুলা ইউজ করে আমাকে ভ্যালু বের করতে হবে। সো বিয়ারিং এর জন্য অল্টারনেট অ্যাঙ্গেল ভালো করে চিনা, এটা হচ্ছে, এটা না চিনলে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো না বিয়ারিং এর, একদম স্ট্রেইট কথা। ওকে, আমরা মোটামুটি হালকা পাতলা বেসিক নিলাম, এখন আমরা বিয়ারিং এর ম্যাথ চলে যাচ্ছি, দেখি আমরা কতটা এখানে কাজ করতে পারি। সো বিয়ারিং এর ম্যাথে কিন্তু আমাদের যেটা থাকবে, অবশ্যই যদি সেটা পেপার 1-এ আসে, অবশ্যই আমাকে ড্র করতে দিবে কিছু একটা। আচ্ছা, যেমন আমরা একদম নরমাল একটা কোশ্চেনে আসছি। ফার্স্টে আমাকে বলা হচ্ছে মেজার দ্য বিয়ারিং অফ এ ফ্রম সি। তাহলে ফ্রম কথাটা কার সাথে? সি এর সাথে। তার মানে আমাকে বলতেছে যে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করো, মেজার করো। সাপোজ ধরো আমি মেজার করলাম এবং সেখান থেকে আনসার পেলাম হচ্ছে 60 ডিগ্রি। সাপোজ আমি আনসারটা লিখবো কি? 060 ডিগ্রি। স্যার আমি না এই জিনিসটা পয়েন্ট মানে লাইন হিসাবে চিন্তা করি, এ একটা লাইন, তারপরে গিয়ে সি হচ্ছে না না নর্থ না না দিকে। না 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 না, ফ্রম সি মানে হচ্ছে সি থেকে জাস্ট অ্যাঙ্গেলটা বের করো, কোথায় গিয়ে লাগাবো? এর লাইনের সাথে। এই মানে স্যার ফ্রম যেদিকে বলবো ওইদিকে নর্থ টেনে, নর্থের পাশে যেটা থাকে ওই অ্যাঙ্গেল। এখন যদি এটা যদি বি থাকতো, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতাম। আচ্ছা স্যার এটা কি পয়েন্ট পয়েন্ট ধরে? পয়েন্ট পয়েন্ট ধরে পাশে যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টের লাইনে গিয়ে আমরা টাচ করাই দিব জাস্ট অ্যাঙ্গেলটা। স্যার বি থাকলে কিভাবে? আমি আবার বলতেছি, খেয়াল করি। ওকে স্যার। ফ্রম সি মানে হচ্ছে সি থেকে শুরু করব, 1 নাম্বার।
পাশে কোন লেটারটা লেখা? এ লেখা। তাহলে অ্যাঙ্গেল সি থেকে শুরু করে আমরা এ পর্যন্ত যাব। শেষ। স্যার এর পয়েন্ট কি ওই যে নর্থের ওইটা? এই যে এ। ও আচ্ছা, হায় হ্যাঁ। হায় আদিত্য, কি মানে স্যার আমার বাজে অবস্থা, আপনাকে বলছি আগে। হ্যাঁ, তুমি তখন চোখে দেখতেছো না, না, এটা তো চোখের ডাক্তার ছাড়া কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে মেজার করতে বলছে। মেজার করা মানে আমরা প্রটেক্টর ইউজ করে এখানে অ্যাঙ্গেলটা কত আসে সেটা বের করব একুরেটলি। সাপোজ ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, নাম্বার 1। এখন তার পরের কোশ্চেনটাই খেয়াল করো। একটু আগে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম, যে আমাকে একটু আগে বললো যে বিয়ারিং অফ এ ফ্রম সি বের করো, আবার এখনই বলতেছে আবার বিয়ারিং অফ সি ফ্রম এ, মানে কি উল্টা। 240। তাহলে অ্যাঙ্গেলটা কি 180 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে ছোট স্যার, হইলে ছোট। আমরা কি করব? 180 মাইনাস 180 add 180 করে। প্লাস। ও সরি স্যার, মাইনাস 180 না, প্লাস ওকে, আচ্ছা। নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে, বিয়ারিং এর মেতে ম্যাপ স্কেল আসবেই। বিয়ারিং এর মেতের মধ্যে ম্যাপ স্কেল কথাটা আসবেই। আমাকে একটা স্কেল দেওয়া থাকবে যে 1 সেন্টিমিটার মানে 25 কিলোমিটার। তাহলে আমাকে এখন বলতেছে যে বি থেকে সি এর যে ডিসটেন্স, সেটার অ্যাকচুয়াল ডিসটেন্স বের করো। তাহলে আমরা যদি জানি যে বি থেকে সি এর ডিসটেন্সটা আমরা প্রথমে কি করব? মেজার করব। আমরা প্রথমে স্কেল দিয়ে আমরা পুরো মেজার করলাম, করে দেখলাম যে এখানে কত আসে, 10.6 আসে, এত সেন্টিমিটার আসে। আমরা স্কেল দিয়ে দেখলাম। এখন আমাকে বলা হচ্ছে যে 1 সেন্টিমিটার সমান 25 কিলোমিটার। এটা হচ্ছে ম্যাপের ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমাকে এখন অ্যাকচুয়াল ডিসটেন্স বের করতে বলছে বিসি এর। তাহলে আমরা কি করব? আমরা 25 ইনটু 10.6 করে দিব। তাহলে যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিসটেন্স। আমরা বের করলাম। তার প্রথমে আমরা স্কেল দিয়ে বের করলাম যে কতটুকু হয় ডিসটেন্স, দেন আমরা সেটাকে মাল্টিপ্লাই করলাম 25 কিলোমিটার দিয়ে। তাহলে এটা ছিল আমাদের পেপার 1 এর একটা নরমাল কোশ্চেন। স্যার জি, একটা কোশ্চেন। স্যার আপনার ভয়েসটা স্যার এটা তো কিলোমিটারে দেওয়া, তাহলে এটা আগে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। না না, অ্যাকচুয়াল ডিসটেন্স সবসময় কিলোমিটারে 25 থাকবে বা মিটারে কিলোমিটার। থাকবে। অ্যাকচুয়াল ডিসটেন্স সবসময়ই কিলোমিটার অথবা মিটারে থাকবে, মাথায় রাখবা। আর ম্যাপ ডিসটেন্স সবসময় সেন্টিমিটার, সবসময় সেন্টিমিটার। স্যার একটু আপনার ভয়েসটা একটু মাঝে লিখে মাঝে দেন ভেঙে প্লিজ। ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে বইলো, আমি আবার রিপিট করব, সমস্যা নাই। সিটা একটু রিপিট করেন স্যার। সি তে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল ডিসটেন্স বের করো। অ্যাকচুয়াল ডিসটেন্সটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ম্যাপ স্কেলের ম্যাথ। ম্যাপ স্কেলে মনে আছে কি করতাম? যে আমাকে একটা ম্যাপের ভ্যালু দিয়ে দিত, আমাকে একটা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিত। হ্যাঁ স্যার। 1 সেন্টিমিটার সমান যদি 25 কিলোমিটার হয়, তাহলে 2 সেন্টিমিটার সমান আমরা কি লিখবো? 2 ইনটু 25। 3 সেন্টিমিটার সমান 3 ইনটু 25 কিলোমিটার। তাহলে 10.6 যদি হয় বি থেকে সি এর ডিসটেন্স, তাহলে অ্যাকচুয়াল ডিসটেন্স কত হবে? এটার সাথে আমরা 25 মাল্টিপ্লাই করে দিব জাস্ট। এই হচ্ছে কাজ। আদিত্য বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। ওকে, আমরা এই ধরনের ম্যাথ আরো সামনে অনেক পাচ্ছি। ওকে, নেক্সট যদি আমরা তাকাই, এখানে দুইটা বোট নিয়ে ইনফরমেশন দেওয়া। 2 boats sail from A, 1 boat sails to B and the other boat sails to C। সব ইনফরমেশন দেওয়া। আমাকে বলা হচ্ছে যে বিসি ডিসটেন্স বের করো। তাহলে প্রথমে আমরা যে বিসি ডিসটেন্স বের করতেছি, এটা কিন্তু আমরা কি রুলস দিয়ে বের করব? পিথাগোরাস। আমরা আমাদের এই সাইডটা দরকার, তিনটা সাইড এবং একটা অ্যাঙ্গেল নিয়ে কে কাজ করে? কোসাইন রুল। ও স্যার কোসাইন রুল। তিনটা সাইড এবং একটা অ্যাঙ্গেল নিয়ে 3 সাইড 1 অ্যাঙ্গেল কাজ করে হচ্ছে কোসাইন রুল। আর 2 সাইড 2 অ্যাঙ্গেল কাজ করে হচ্ছে সাইন রুল। তাহলে আমাদের এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট ফর্মুলা লিখবো এখান থেকে ভ্যালু। তাহলে আমাদের কোসাইন রুলের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার জন্য আর একটা হচ্ছে সাইড বের করার জন্য। এখানে যেহেতু সাইড বের করা দরকার, তাহলে আমরা লিখবো যে x স্কয়ার ইকুয়ালস টু 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 2 ইনটু 8 ইনটু 6 cos 115।
অপোজিট সাইড বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করি। তাহলে এখান থেকে রেজাল্টটা কত চলে আসে? আমরা এই ফর্মুলার সাথে পরিচিত না কেউ আছে বা ভুলে গেছি? স্যার ভুলে গেছি। যদি ভুলে গিয়ে থাকো একটু খেয়াল করো রিয়াজ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আর মাঝখানে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে সি স্কয়ার ইকুয়ালস টু, তুমি দেখবা যে এই অ্যাঙ্গেলের পাশাপাশি দুইটা সাইড কোনটা, এ আর বি, এদেরকে স্কয়ার করে আমরা প্লাস করি আর মাইনাস করব 2 ইনটু আবার এ বি দিবা, সাথে cos থিটা থাকবে। সব এ আর বি দিয়েই কাজ, বুঝছো? সিটা শুধু একবারই আমরা লিখবো। ওকে স্যার। তাহলে এই হচ্ছে আমরা এখান থেকে ভ্যালুটা বের করলাম। এটা কোনো বিয়ারিং এর কাজ ছিল না, বিয়ারিং এর কাজ হচ্ছে তারপরে। আমাকে এখন বলা হচ্ছে দ্য বেয়ারিং অফ বি ফ্রম এ ইজ 200 ডিগ্রি। তাহলে বি থেকে এ থেকে বি এর বিয়ারিং হচ্ছে 200। তাহলে আমরা ফার্স্টে বিয়ারিংটা দেই। তাহলে এ থেকে বি এর বিয়ারিং, তাহলে এ এর নর্থ থেকে শুরু করে একদম বি এর লাইন পর্যন্ত হচ্ছে 200 ডিগ্রি। প্রথমে দেখালাম। এখন আমাকে বলা হচ্ছে বিয়ারিং অফ এ ফ্রম সি বের করতে। সি থেকে এ এর বিয়ারিং কত আমাকে বের করতে বলছে। ওকে, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা দেখি। প্রথমে যে কাজটা আমরা করব, আগে আমরা এই 200 থেকে 115টা মাইনাস করব, করলে কত আসে? 85। তার মানে এই যে এতটুকু, এই এতটুকুর ভ্যালু হচ্ছে 85 ডিগ্রি। দেখো আমরা এই পার্টটা বুঝছি কিনা। 200 থেকে 115 মাইনাস করলাম, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেলাম। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি যে বিয়ারিং অফ এ ফ্রম সি। ফ্রম সি না, কিন্তু ফ্রম কিন্তু এ এর থেকে হিসাব হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার সি এ ফ্রম তাহলে থেকে বিয়ারিং অফ সি 85 হলে সি থেকে এ তে 180 প্লাস 85 হবে। এক্স্যাক্টলি আমরা সেটাই করব। তাহলে মাত্র যে 85টা বের করলাম সেটা হচ্ছে সি এর বিয়ারিং ফ্রম এ থেকে। এখন আমাকে চাইছে উল্টাটা, এ ফ্রম সি চাচ্ছে। তাহলে আমরা মাত্র যে আনসারটা পেলাম 85, তার সাথে আমরা 180 প্লাস করে দিব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে যেটা আমাদের দরকার। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে আমাকে নিজে চেঞ্জ করে নিয়ে কাজ করে তারপরে এক্সাক্ট জায়গায় যেতে হবে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত নরমাল ছিল। 18 আমরা একটু প্রবলেম ফেস করতে পারি। ওকে, 18টা আমরা আগে নিজেরা একটু ট্রাই করব। 18 এর যে ফার্স্ট পার্টটা দেখা যাচ্ছে, এই দুইটা পার্ট আমরা নিজেরা একটু ট্রাই করব। আগে আনসার পাঠাতে হবে না, জাস্ট আমরা নিজেরা একটু 1 মিনিট টাইম নিব সলভ করার জন্য। দেখি আমরা, পরে আমি করে দিচ্ছি, আমরা জাস্ট আনসার চেক করব যে আমরা পারলাম কিনা। শেষ হয়ে গেলে একটু নক দিও। স্যার এটা শেষ। এ তো নরমাল ছিল। বি? স্যার বি তো বুঝি নাই স্যার। স্যার না, বিও না, শেষ। বিও শেষ? Yes. এততে শেষ হয়ে গেল বি? 18 এর বি নাকি 1 এর 2? এই যে এটা A2 আচ্ছা শেষ। হ্যাঁ স্যার এ ও টু এটা স্যার শেষ। আমি স্যার নরমাল বি এর কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, A2 আনসার কত আসছে? স্যার এ টু এর আনসার আসছে 180 প্লাস 125। ইয়েস স্যার। আমারও 180 প্লাস 125।
ওকে, স্যার 1 আর তো প্রথমটা 125 প্লাস 108 108 তাহলে এইচ থেকে এল দুইটা অ্যাড করে দিছি। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, নেক্সট আমরা যদি বি এর দিকে তাকাই, আমাদের বিয়ারিং এর সাথে নেক্সট ভালো সম্পর্ক যার সেটা হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স এর ভালো সম্পর্ক। আমাকে বলা হচ্ছে যে 7:30 আমরা একটা বোটকে সেল করলাম এবং সেটা কোথায় যাচ্ছে, ফ্রম বি টু এইচ, বি থেকে এইচ এর দিকে যাচ্ছে, এট এন এভারেজ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার। বিএইচ এর ভ্যালু দেওয়া, টাইম জিজ্ঞেস করতেছে আমরা কখন পৌঁছাবো। তাহলে প্রথমে আমরা নরমালি টাইমটা আগে বের করতেছি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 70, স্পিড হচ্ছে 25, ক্যালকুলেট করলে কত আসে আমাদের? 2.8। তাহলে 2 আওয়ার আর 0.8 বলতে আমরা কত মিনিট বুঝবো? 0.8 এর সাথে 60 মাল্টিপ্লাই করে দেই, 48 মিনিটস। স্যার এটা একটু আবার বলবেন? আমাদের 2.8 আসছিল, 2টা কে আওয়ার হিসেবে ধরবো আর এই 0.8 কে তুমি মাল্টিপ্লাই করে দিবা 60 দিয়ে, মিনিটে কনভার্ট করে ফেলবো আমরা। তাহলে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 48 মিনিট আসে। 2 আওয়ার 48 মিনিট। ও বুঝি নাই? ডিসটেন্স বাই স্পিড, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, স্যার 60 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করব? আমরা কি জানি 1 আওয়ার সমান 60 মিনিট না? সো যে এই 0.8 আওয়ারটাকে আমরা মিনিটে কনভার্ট করে ফেললাম। ও বুঝতে মিনিটে পারছো রিয়াজ? কনভার্ট করবেন। হ্যাঁ, কারণ আমাকে যেহেতু এখন এক্সাক্ট টাইমটা বের করতে হবে, তাহলে আমরা শুরু করছিলাম 7:30 তে, তার সাথে এখন আমরা 2 আওয়ার 48 মিনিটস অ্যাড করে দিব। তাহলে 30 প্লাস 48 করলে কত আসে? 78। 78 48 মিনিট কিভাবে আসলো? হ্যাঁ, আমি আবার বলতেছি, আমি এই হিসাবটা একটু শেষ করে নিই ওকে আদিত্য। স্যার। তো 30 প্লাস 48 হচ্ছে 78। আমরা এখানে কত লিখবো? আমরা এখানে 18 লিখবো, কারণ 78 টা আমরা কখনো লিখি না মিনিট। এখান থেকে আমি 60টা মাইনাস করে দিলাম, তাহলে কত হয়ে গেল? এখান থেকে বাকি থাকে হচ্ছে 18 মিনিট। আর এই 18 1 আওয়ার যেটা আমি রেখে দিলাম, এই 1 11 আওয়ারটা হবে। আমি কোথায় পাঠাবো? এখানে অ্যাড করে দিব। 11 তাহলে 7 প্লাস 2 প্লাস 1, তাহলে হয়ে যায় 10। আচ্ছা 10 আমরা এই হিসাবটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে আসছিল আনসার 78, বাট যেহেতু আমি 78 মিনিট আমি লিখতে পারবো না, আমি এখান থেকে 60 মাইনাস করে দিলাম, তাহলে 18 মিনিট লিখতে পারবো। আর এই যে 60 মিনিট আমি মাইনাস করলাম, এই 60 মিনিট মানে হচ্ছে আমরা জানি 1 আওয়ার, এই 1 আওয়ারটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে আমাদের 10 আসে। আদিত্য, আমি যেটা বলতেছিলাম যে 2.8 আওয়ারটাকে আমরা চেঞ্জ করে লিখতেছি আওয়ার এবং মিনিটে, এটাকে আমরা লিখতে পারি 2 আওয়ার, আর 0.8 টাকে আমরা মাল্টিপ্লাই করব 60 দিয়ে, কারণ 1 আওয়ার সমান 60 মিনিট। মাল্টিপ্লাই করলে যে আনসারটা আসবে সেটা মিনিটে আসবে আনসারটা। হ্যাঁ স্যার বুঝছি। আমরা ছোটবেলায় শিখছি। ইয়েস স্যার। ওকে, প্রথমটা আমরা পারবো, আমরা সেম কোয়েশ্চেন আর রিপিট করতেছি না। আমরা বিটা আনসার করব, 4 এর বিটা। সো বিয়ারিং এ কিন্তু আমাদের অল্টারনেট অ্যাঙ্গেলের খুব বেশি হেল্প লাগে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, আর কারো? স্যার আমারও হয়ে গেছে। ওকে, আনসার কত আসছে? স্যার 180 প্লাস 50 230 ডিগ্রি, আমার এটা আসছে। ধরা খাই গেছো। স্যার 12 হবে না? অল্টারনেট 218 হবে আনসার। যাদের 218 আসছে তাদেরটা ঠিক আছে, যাদের 218 আসে নাই তারা ধরা খেয়ে গেছে। এখানে নর্থের সাথে যে লাইনটা আছে সেটা হচ্ছে ওএ লাইনটা। এই ওএ লাইনটা হচ্ছে নর্থ লাইন, মানে পারপেন্ডিকুলার লাইন। তো প্রথমে আমরা যে কাজটা করতেছি, আমরা এখানে একটা ফার্স্টে প্যারালাল লাইন টানলাম, একটা নর্থ লাইন টানলাম। তাহলে এটা যদি ও ও
জাস্ট এ মিনিট। স্যার অ্যানসার কত আসছিল স্যার? 218। আচ্ছা স্যার। স্যার কিভাবে আসলে একটু বলবেন? আমি সেটা দেখাচ্ছি, একটা সেকেন্ড, এটা নড়ে গেছে পেজটা। ওকে, আমরা খেয়াল করি কিভাবে আসলো। প্রথমে আমরা কি করলাম, বি এর নিচে একটা সোজা পারপেন্ডিকুলার লাইন টানলাম। তাহলে এটা যদি 12 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 12 ডিগ্রি হয়, এটাও কত হবে? 12ই হবে। এবং এই যে আমি বি তে একটা লাইন টানলাম, এই লাইনটা কিন্তু একটা পারপেন্ডিকুলার লাইন যেটার উপরে নর্থ আছে, তাহলে এটাও হবে 12 ডিগ্রি। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা এখন কত? তাহলে 50 থেকে 12 মাইনাস করলে এই কি বলি 38। 38 আসে। ওকে, এখন যখন আমরা বি থেকে বিয়ারিং বের করব সি এর, তখন আমরা কিভাবে চিন্তা করতেছি? বি এর নর্থ থেকে শুরু করব একদম সি এর লাইন পর্যন্ত। তাহলে অলরেডি আমরা জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 38, মাত্র বের করলাম। আর আমরা এই পুরো অ্যাঙ্গেলটা কত জানি? 180। তাহলে 180 প্লাস 38 করলে আসে হচ্ছে 218 ডিগ্রি। আর 38 আর 12 কিভাবে করলেন? এই যে আমরা অল্টারনেট অ্যাঙ্গেলের হেল্প নিলাম আদিত্য, এটা 12 হলে আমরা স্যার এখানে একটা প্রথমটা করলে পারপেন্ডিকুলার লাইন ক্লিয়ার টানছি। হয়ে যেত একবার। হ্যাঁ, প্রথমটা স্কিপ করার কারণে এই কনফিউশনটা হয়েছে। আর স্যার 50 প্রথমটা তো মাইনাস 12 করে এটা 38 লিখে দিছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, প্রথমটা জানলে মানে এটা ইজি হতো। প্রথমটার সাথে এটার কি সম্পর্ক বলো তো? প্রথমটাতে কোন কোশ্চেন আস করছে? ওই যে কমন যে কোশ্চেনটা, ও থেকে বি এর যদি 12 হয়, বি থেকে ও এরটা কত, এটার সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। এটার এই কোশ্চেনটা হচ্ছে তোমাকে জাস্ট তারা চেক করতেছে তুমি এ থেকে বি এরটা জানলে বি থেকে এ এরটা বের করতে পারো কিনা। এটা হচ্ছে একটা টাইপ, আর এটা হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন। আমরা প্রথম টাইপটা অলরেডি দুইটা ম্যাথ করে ফেলছি, এই জন্য আমরা আর এই ম্যাথটা দেই নাই। যেমন এটাও কি সেম টাইপ, এ থেকে বি এরটা এত হলে বি এর থেকে এরটা কত, সেম টাইপ, এটা আমরা করব না আর। আচ্ছা, তাহলে বিয়ারিং এর আমরা কিছু হার্ড ম্যাথ আছে, বিয়ারিং এর কিছু হার্ড ম্যাথ আছে, সেটা নিয়ে আমরা সামনে আরেকটু কাজ করব। আচ্ছা, নেক্সট আমরা যেটা বলছিলাম, আজকে আমরা জাস্ট বিয়ারিং এর কনসেপ্টটা মোটামুটি একটু ক্লিয়ার করে আসলাম। নেক্সট আমরা আজকে যেটা দেখবো আরেকটা, সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন গ্রাফ নিয়ে কাজ করতে হয়। আমরা মাত্র কয়েকটা ধরনের গ্রাফ সম্পর্কে জানি, বাট আমাদেরকে আরো অনেক বেশি গ্রাফ সম্পর্কে নলেজ রাখতে হবে। ওই গ্রাফগুলো সম্পর্কে যে কাজ করতে হবে সেরকম না, বাট আমাদেরকে এটা সম্পর্কে নলেজ রাখতে হবে এবং এই গ্রাফগুলোকে আমাকে একটু চিনতে হবে। যেমন ধরো আমরা যে কিছু কিছু গ্রাফ এখানে দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা কাকে কাকে চিনি? আমরা নর্মালি এটাকে চিনি, আমরা এই লাইনকে চিনি, আমরা এটাকে চিনি, কিন্তু এটাকেও আমরা চিনি না, এটাকেও আমরা চিনি না, এটাকেও আমরা চিনি না খুব ভালো করে। সো আমাদের এখানে বলা হচ্ছে এখানে প্রত্যেকটা সম্পর্কে আমরা টুকটাক নলেজ রাখবো। যেমন আমাদের এখানে কোয়েশ্চেন করা হচ্ছে হুইচ অফ দ্য লাইন অ্যাবাভ কুড বি দ্য গ্রাফ অফ y ইকুয়ালস টু 1/x। প্রথম কথা হচ্ছে এটা। স্যার বিয়ারিং এর টপিক কি শেষ স্যার? না, শেষ না, আমরা নেক্সট দিনও আবার বিয়ারিং এর কিছু হার্ড কোয়েশ্চেন নিয়ে আসবো। ওকে স্যার। আজকে আমরা জাস্ট বেসিকটা নিলাম। আচ্ছা, যেহেতু আমরা যে দুইটা টপিক করব বললাম, সো বিয়ারিং একটা টপিক, সাথে আমরা এই গ্রাফটা রাখতেছি। তাহলে প্রথম আমরা যে নলেজটা রাখবো সেটা হচ্ছে উপরে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার নিচে x এর পাওয়ার যদি 1 থাকে, নিচে x এর পাওয়ার যদি 1 থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হয় কিরকম? এরকম আর এরকম। এই পাশে একটা কার্ভ থাকবে, এই পাশে একটা কার্ভ থাকবে। দেখো জিনিসটা ধরতে পারছি কিনা? উপরে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, উপরে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকবে 1 2 3 4 100 যা ইচ্ছা থাকুক, নিচে ফ্র্যাকশনের নিচে x এর পাওয়ার 1 থাকবে। সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে হচ্ছে এরকম।
আর যদি উপরে যে কোনো নাম্বার কিন্তু সেটা যদি নেগেটিভ নাম্বার হয় সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে এই পাশে আর এই পাশে, তখন এখানে থাকবে না। এটা দুইটা টাইপ, একটা হচ্ছে পজিটিভ থাকলে এই দুই পাশে থাকে, আর যদি উপরের নাম্বারটা নেগেটিভ নাম্বার হয় সেক্ষেত্রে এই দুই পাশে থাকবে। তাহলে আমরা দুইটা এক্সাম্পল জাস্ট লিখে রাখি। আবার বলবেন? হ্যাঁ, আমি দুইটার জন্য এক্সাম্পল, যেমন আমাকে বললো যে 2/x, এটার জন্য গ্রাফ আঁকো। তাহলে আমরা কি দেখলাম, উপরে হচ্ছে পজিটিভ নাম্বার, নিচে x এর পাওয়ার 1, তাহলে এটা হবে আমার আনসার। আর যদি আমাকে বলে -2/x এর গ্রাফ আঁকো, তাহলে এই হচ্ছে আমরা গ্রাফ দিলাম, এই পাশে একটা কার্ভ আঁকবো, এই পাশে একটা কার্ভ আঁকবো, তাহলে এটা হচ্ছে -2/x এর জন্য। আমরা এই এক্সাম্পল গুলো জাস্ট লিখে রাখি। তাহলে এটা 2/x হতে পারে, 4/x হতে পারে, 5/x হতে পারে, যে কোনো নাম্বার তার নিচে x থাকতে পারে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট টাইপ। স্যার এগুলোর তাহলে আমরা উপরে যদি ক্লাস নেন স্যার, যত তাহলে রকম আমরা graph যদি যেগুলো আমাদের এর চিনা দিকে তাকাই, হ্যাঁ স্যার যত রকম গ্রাফ আছে যেগুলো আমাদের চিনা উচিত আর কি, এটা নিয়ে একটা ক্লাস নিন। তো আজকে কি করতেছি আমরা হ্যাঁ স্যার, আজকে কি সেটাই হালকা টাচ করব, সেটাই আমরা আজকে হালকা টাচ করতেছি। তাহলে আমরা এর আনসার হিসেবে তাহলে কি বলতে পারি, ফিগার 3। তাহলে এর আনসার হিসেবে কিন্তু আমরা ফিগার 3 কে আমরা পয়েন্ট আউট করতে পারি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের নাম্বার 1। নেক্সট যদি আমরা যাই, যে আমাদের এইরকম দেখতে অথবা এইরকম দেখতে, এটা আমাদের অনেকেরই পারার কথা যাদের অ্যাডমেথ আছে। এই গ্রাফটা কাদের গ্রাফ হয়, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার তার উপরে যদি পাওয়ার x থাকে এবং x এর সামনে যদি পজিটিভ থাকে সাইন, তাহলে এটা হবে দেখতে এইরকম। আর যদি যে কোনো নাম্বার তার উপরে যদি x এর x পাওয়ার হিসেবে থাকে এবং তার সামনে যদি মাইনাস সাইন থাকে, তাহলে দেখতে হবে হচ্ছে এরকম। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x, যে কোনো নাম্বার তার উপরে পাওয়ার হচ্ছে x। আর এটার জন্য আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -x বা 3 টু দি পাওয়ার -x, আমরা এক্সাম্পল হিসেবে এটাকে বলতে পারি। তাহলে এই দুইটা টাইপও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা এক্সাম্পল হিসেবে লিখে রাখি, একটা লিখি 2 টু দি পাওয়ার x এর জন্য আমরা এই শেপটা এঁকে দেই ডান পাশে যেটা, আর 2 টু দি পাওয়ার -x এর জন্য আমরা লেফট সাইডের শেপটা এঁকে ফেলি। তাহলে এই দুইটা শেপও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই দুইটা শেপ আমরা আঁকি। আচ্ছা, নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা একটু আগে এখানে আর এখানে গ্রাফ আঁকছিলাম বা এখানে আর এখানে গ্রাফ আঁকছিলাম। এখন যদি দুইটাই উপরে হয় বা দুইটাই নিচে হয়, লাইক এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি দুইটাই উপরে অথবা দুইটাই নিচে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এটা হচ্ছে উপরে যে কোনো নাম্বার সেটা যদি পজিটিভ নাম্বার হতে হবে তাকে, এবং নিচে এক্স স্কোয়ার থাকবে। উপরে যে কোনো পজিটিভ নাম্বার এবং নিচে এক্স স্কোয়ার থাকবে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এটা। আর উপরে যে কোনো নেগেটিভ নাম্বার নিচে যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে এটা দেখতে হচ্ছে এইরকম হবে। তাহলে এক্সাম্পল হিসেবে এটাকে আমরা ধরতে পারি সাপোজ 2/x স্কোয়ার, আর এটাকে আমরা ধরতে পারি -2/x স্কোয়ার। ওকে স্যার। স্যার আজকে একটু 20 মিনিটের ব্রেক দেন স্যার। তাই? হ্যাঁ স্যার, মাথা পুরো শেষ। হ্যাঁ স্যার। স্যার আমার আবার ওই যে তারটা ইন্টারনেট ছিঁড়ে গেছে। ফোন দিতে হবে। আজকে ইন্টারনেট একটু সমস্যা করতেছে, আমার আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, আমার রেকর্ড করা আছে, আমি আবার পাঠিয়ে দিব না তোমাকে। ওকে স্যার। আমাকেও পাঠাই দেন, আমি মাঝখানে ক্লাসে আমার কারেন্ট চলে গেছিল। হায় হায়, ওকে, কোনো সমস্যা নেই, আমি রেকর্ড করে রাখছি। আচ্ছা, নেক্সট যেটা আমাদের লাগতেছে সেটা হচ্ছে, স্যার x স্কয়ার থাকলে কি হবে বললেন জানি? নেগেটিভ।
যদি নিচে এক্স স্কোয়ার থাকে আর উপরে যদি পজিটিভ নাম্বার থাকে তাহলে দেখতে হবে এইরকম আর এইরকম দুইটা কার্ভই উপরে থাকবে। রিয়াজ বুঝছো? আর উপরে যদি নেগেটিভ নাম্বার থাকে লাইক -2 নিচে এক্স স্কোয়ার, তাহলে আমরা উপরে না দিয়ে নিচে লিখবো কার্ভ দুইটা। এই নেক্সট আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ। y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ দেখতে এরকম হয়, আর যদি আরেকটা হয় হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এক্স কিউবের গ্রাফ দেখতে এরকম হয়। y ইকুয়ালস টু এক্স কিউব আর y ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব, তাহলে রেডটা হচ্ছে এটা, ব্লুটা হচ্ছে এটা। তাহলে এই দুইটাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমাদের জাস্ট কয়েকটা এক্সাম্পল আছে এবং এর ব্যতিক্রম কখনো আসবে না, এরকমটাই আসবে সবসময়। নেক্সট আমরা পরিচিত গুলাও একটু দেখতেছি যে আমাদের মধ্যে পরিচিত যারা আছে, পরিচিত বলতে আমরা বুঝি যে লিনিয়ার এবং কোয়াড্রেটিক লাইনের ইকুয়েশন। যেটা লাইনের ইকুয়েশন দুই রকমের হয় আমরা জানি। এক্স এর সামনে যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে লাইনগুলো দেখতে হয় এরকম, আর এক্স এর সামনে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে লাইনগুলো হয় দেখতে এরকম। নেক্সট আমাকে মাথায় রাখতে হবে যে আমাদের যদি এক্স এর সামনে পজিটিভ থাকে ভালো কথা, তার পাশে যে নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ। সেই নাম্বারটা যদি পজিটিভ হয় তাহলে এক্স এক্সিস এর উপরে লাইনটা থাকবে, আর সেই নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে এক্স এক্সিস এর নিচে লাইনটা থাকবে। একইভাবে এটার জন্য সেম কথা, আমরা জানি এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এক্স এর জন্য। তার পাশে যে নাম্বারটা আছে সেটা যদি পজিটিভ হয় তাহলে এক্স এক্সিস এর উপরে থাকবে, যদি নেগেটিভ হয় তাহলে এক্স এক্সিস এর নিচে থাকবে। যেমন আমরা যদি কোয়েশ্চেন নাম্বার বি এর দিকে তাকাই, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক্স এর সামনে নেগেটিভ সাইন, তাহলে এক্স এর সামনে নেগেটিভ সাইন হলে যে শেপটা হয় আমরা জানি এটা এই শেপটা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশে হচ্ছে +1, তার মানে এক্স এক্সিস এর উপরে লাইনটা এই। তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। লাস্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যদি স্কোয়ার দেওয়া থাকে, স্কোয়ারের দুই রকমের কার্ভ হয় আমরা জানি। যদি এক্স স্কোয়ারের সামনে পজিটিভ সাইন থাকে তাহলে দেখতে হবে হ্যাপি ফেস, যদি এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন থাকে তাহলে দেখতে হবে সেট ফেস। তাহলে এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে অলমোস্ট আমরা সবগুলাই কভার করে ফেলছি। তাহলে আদিত্য তুমি আমাকে বলো যে ফিগার 1 যেটা, এটার ইকুয়েশন একটা স্যাম্পল ইকুয়েশন বলো কি হতে পারে। আদিত্য স্যার এই ফিগার 1টার ইকুয়েশন কি হতে পারে গেস করে বলো। স্যার এটা ভুলে গেছি স্যার। তাহলে ডায়াগোনালি থাকা মানে হচ্ছে নিচে এক্স বুঝি, ডায়াগোনালি থাকা মানেই হচ্ছে নিচে এক্স আছে এটা বুঝবো। তাহলে তো স্যার আর 1/x² এটা হতে পারে। না এক্স স্কোয়ার তো হবে না, এক্স স্কোয়ার হলে দুইটা একই পাশে থাকতো, যেহেতু ডায়াগোনালি আছে নিচে এক্স আর উপরে যে কোনো একটা পজিটিভ নাম্বার ধরে নাও। আমরা জানি যে এই পাশে আর এই পাশে থাকলে পজিটিভ নাম্বার, এই পাশে আর এই পাশে থাকলে হচ্ছে নেগেটিভ নাম্বার বুঝি। তাহলে আমরা এটাকে 2/x ধরতে পারি। নেক্সট যদি আমরা এটার দিকে তাকাই, রাফি বলো এটার আনসার কি হতে পারে। স্যার x-1 x-1 y = x-1 x তারপর কেন কারণ এরকম দেখতে, আর -1 কেন কারণ x এক্সিস এর নিচে আছে। আচ্ছা 2/x কেন দিছিলাম, মানে 1/x দিলে সমস্যা হবে না, কোনো সমস্যা নাই, 1/x লিখলে কোনো সমস্যা নাই। যে কোনো পজিটিভ নাম্বার, সোজা কথা যে কোনো পজিটিভ নাম্বার। আমরা যদি ফিগার 3 এর দিকে তাকাই, রনক বলো এটার আনসার কি হবে। স্যার চিন্তা করতে হবে একটু। তাই
তাহলে যে কোনো পজিটিভ নাম্বার তার উপরে পাওয়ার x, তাহলে ও, আমরা হ্যাঁ। 3 টু দি পাওয়ার x বলতে পারি বা 5 টু দি পাওয়ার x বলতে পারি। ওকে, রুবাইদ বলো এটা ফিগার 4। So 1 by x square. 1 বাই x স্কয়ার, যে কোনো পজিটিভ নাম্বার নিচে x স্কয়ার, আর যদি নিচে দেখতাম তাহলে যে কোনো নেগেটিভ নাম্বার নিচে x স্কয়ার। মাসিয়াত ফিগার 5 কি হবে? মাসিয়াত জি স্যার, পারলে বলো যে পারি, না হলে স্কিপ, আমরা পারি নেক্সট না। জনকে। হ্যাঁ হ্যাঁ, সারুয়া জি স্যার, বলো। জানি না স্যার। হাই হাই, আমি ট্রাই করি। হ্যাঁ বলো। -x -1 -x, কারণ হচ্ছে বাম দিকে হেলে আছে লাইনটা, আর যেহেতু x এক্সিস এর নিচে তাহলে -1। ওকে ফাইন। লাস্ট যে লাইনটা দেখা যাচ্ছে লাবিবা, x কিউব। y equals to x cube, ভেরি গুড। তাহলে এই ছিল আমাদের বিভিন্ন কার্ভ নিয়ে কাজ। সো আমরা এটা করি, আমরা শেষ করে দিব। এখানে প্রত্যেকটাই একটা করে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো আমাকে এখন বলা হচ্ছে যে আমরা জানি যে y equals to x square plus 2, কোনটা হতে পারে? কেউ কি বলতে পারবো? স্যার আমি গেস করি বলো। ফিগার 3 হবে। ফিগার 3 হবে। কিভাবে বুঝলাম? কারণ y equals to x square দেখতে হচ্ছে এইরকম, যখন তার সাথে +2 দেওয়া তার মানে একটু উপরের দিকে উঠে গেছে। যদি -2 দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে তোমারটা ঠিক আছে, তাহলে এটা ফিগার 3। রুবায়েত বলো বি নাম্বারটা কি হবে? রুবায়েত স্যার এখন মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে না স্যার? না না না, কোনো ভ্যালু বের করতে হবে না। মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে না, কারণ ভ্যালু দিয়ে তো এখন কোনো কাজ নাই, গ্রাফের মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। মানে এখানে তো এখানে দুইটা পসিবল আছে, একটা হলো মানে দুইটা তো ম্যাক্সিমাম কার্ভ না, আর কোনটা মানে একটু চোখে দেখে বলো, কারণ দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম না, একটু ডিফারেন্স আছে। যেমন এটা হচ্ছে একটু ডান দিকে বেশি, একটু বাম দিকে কম, আবার এটা একটু বাম দিকে বেশি, ডান দিকে একটু কম। সো তুমি ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে। যেমন এখান থেকে আমরা কি কি ভ্যালু পাবো? একটা স্যার, পাবো আমি 2, বলি। একটা পাবো -1। 2 হবে মনে হয় 2। তাহলে কোনটা হবে রিয়াজ? 2 হবে। 2 হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্যার, -1টা সত্যি একটু কথা ছোট। বলতে আমি ফিগার 4 বলতে চাইছিলাম, আচ্ছা, আপনি ধরে ফেলেছেন স্যার। তাহলে -1 এর কারণে তার মানে বোঝাচ্ছে যে একটু কম, এটা ছোট, আর +2 মানে একটু বড়। যদি আমাদের ভ্যালুটা এরকম হইতো যে -3 + 1, তখন দেখতে পাচ্ছি লেফটে বেশি রাইটে কম, তখন আমরা এটা আনসার দিতাম। সো আমরা ধরতে পারছি। সো আমরা কি সি এর আনসার বলতে পারবো কেউ? একটাই তো বাকি থাকে, এবং স্যার, x স্কয়ারের figure 1। সামনে নেগেটিভ দেখতে পাচ্ছি, তার Figure মানে 1। সেট ফেস, তাহলে ফিগার 1। তাহলে এগুলা নিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে। স্যার মানে আরেকভাবে করা যায় না, যেহেতু স্কয়ার মানে এটাকে x এক্সিস মানে 0 এর মধ্যে একটা সলিউশন আছে এজন্য? না, আমরা তো এখানে তো একটাই অপশন আছে সেট ফেসের। মনে হয় না যে বি নাম্বার বি, হ্যাঁ, নাম্বার বিটা। মানে যেহেতু আমরা এখানে x y এর 0 বসালে আমরা জানি y অ্যাক্সিস এ কাট করতেছে, ওইটার মধ্যে তার কাট করতেছে না, তাহলে সলিউশন, এটা তো সলিউশন আসছে, যদি এমনি বের করা যায়। এখানে x এর মধ্যে যদি এখানে 0 বসাই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে তো -2। না, y এর মধ্যে 0 বসাবে, আচ্ছা, তাহলে y এর মধ্যে
2 আর 1 আসে না, তাহলে এখানে তো শুধু হ্যাঁ। একটার মধ্যে সলিউশন আছে, উপরেরটা তো সলিউশন আসে না। না, এটাতে কোনো সলিউশন আসে না। বুঝি নাই, আরেকবার বলো। আমরা যদি y এর মধ্যে 0 বসাই, আমরা যদি y এর মধ্যে 0 বসাই, বসালাম 0, তাহলে x এর সলিউশন তো আসে, একটা 2 আসে, একটা -1 আসে, আসলো। স্যার বুঝছি। আচ্ছা, ওকে। যাই হোক, আজকে তাহলে আমাদের হ্যাঁ স্যার আমি যাইতে পারি? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করতেছি। আমরা তাহলে আবার শুরু করবো কয়টায়? স্যার 9টায়। আমরা 9টায় শুরু করব। ওকে, ওকে স্যার। 9 PM। খোদা হাফেজ। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।